প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করভিতি বইয়ের আ কোম্পানির কর নির্ধারণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আজকে আমরা যে অঙ্কটা করব এটা যদি দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ H2 মানে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং 2022 সালে এসেছে। এরকম অঙ্ক হরহামেশাই এসে থাকে। তো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এই অঙ্ক আ একদম সহজ এবং আ এর আগেও আমরা বিগত ৬টি ক্লাস সম্পূর্ণ করেছি এবং এই ক্লাসগুলো অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এগুলো দেখে আসবেন এবং এই বইয়ের অন্যান্য আরও যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আকারে লিংক দেওয়া আছে। সেগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের আশা করি উপকার হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা অঙ্কে চলে যাই। তো আমরা যদি দেখি 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের মেঘনা কোম্পানি লিমিটেডের লাভ লোকসান হিসাব দেওয়া আছে। এবং কি করতে হবে? মেঘনা লিমিটেড কোম্পানির মূলধনের 10%-এরও কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করে কোম্পানির মোট আয় ও কর দায় নির্ণয় করে। এখান থেকে আসলে এগুলোই আমাদের নির্ণয় করতে বলে যে মোট আয় এবং কর দায় নির্ণয় করতে বলে। তো আমরা এখান থেকে মোট আয় এবং কর দায় নির্ণয় করার চেষ্টা করব। তো আগেই আপনাদের সুবিধার্থে বলে দিই, সেটা হচ্ছে এই অঙ্ক আ যে লাভ লোকসান হিসাবটা দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী। কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী আমরা যে লাভ লোকসান হিসাব প্রস্তুত করি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সেটা থেকে কিছু আ খরচ আমরা খরচ হিসেবে দেখাই। যেগুলো আসলে খরচ হিসেবে দেখানোর অনুমোদন নাই কিন্তু আমরা তারপরও দেখাইছি। এই খরচগুলো আমাদের কি করতে হয়? নতুন করে আবার যোগ করতে হয়, যেটা সরকারি নিয়ম অনুযায়ী আছে। ওকে। আপনারা বিগত ক্লাসগুলো যদি দেখে থাকেন এই সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদের এতদিন তৈরি হয়ে গেছে। তো আমরা যদি অঙ্ক শুরু করি, যে প্রথম করদাতার নাম লিখব, যে করদাতা হচ্ছে মেঘনা লিমিটেড কোম্পানি, করবর্ষ 2024-25, কারণ এখানে 30 জুন দেওয়া আছে এবং আয় বর্ষ হচ্ছে 1 বছর কম। তাহলে 2023-24, তাহলে মোট আয় নির্ণয় আমরা লিখলাম। তো প্রথমে লিখব লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। কোথায় পাবো? আমরা যদি বাম পাশে চলে আসি, লাভ লোকসান হিসাবের কোম্পানি যেটা তৈরি করেছে, তাহলে নিট লাভ এই যে 6 লাখ টাকা। তাহলে এটা আমরা হুবহু বসাই দিব 6 লাখ টাকা। এরপর যদি একটা শিরোনাম দিব অনুমোদনযোগ্য ব্যয়সমূহ, মানে যেটার অনুমোদন ছিল না তারপরেও আপনি ব্যয় হিসেবে দেখাইছেন, এগুলোকে এখন নতুন করে কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। তো চলেন দেখি কি কি আছে। তো প্রথমেই আমাদের থাকে দান। এই দানের অনুমোদন থাকে না কিন্তু আমরা তারপরেও খরচ হিসেবে দেখাইছি। তাহলে দান কত টাকা? 30,000 টাকা। এরপর দেখি জরিমানা। জরিমানা হচ্ছে 15,000 টাকা, যেটার অনুমোদন থাকে না কিন্তু আমরা এটাই খরচ হিসেবে দেখাইছি। তাহলে জরিমানা কত? 15,000 টাকা। এরপর কর দেখব। কর হচ্ছে এটা বিগত বছরের কর আমরা এই বছর দিয়েছি কিন্তু এটা খরচ হিসেবে দেখানো হয়েছে, যেটা অনুমোদনযোগ্য না। তো আমরা কর কত টাকা? 15,000 টাকা, যেটা আমরা কর দেখাইলাম 15,000 টাকা। এরপর যদি দেখি যে খ নাম্বার, যে বিলম্বিত বিজ্ঞাপন 5 বছরের জন্য। তাহলে আপনি বিজ্ঞাপন দিয়েছেন 5 বছরের জন্য কিন্তু পুরোটাই এখানে কি করছেন? খরচ হিসেবে দেখাই দিয়েছেন। কিন্তু উচিত তো ছিল 1 বছরের খরচ দেখাবেন এবং 4 বছরের বিলম্বিত আকারে সম্পদ আকারে দেখাই দিবেন। কিন্তু আপনি কি করছেন? 5 বছরেরটা একবারে খরচ হিসেবে দেখাই দিচ্ছেন, যেটার অবশ্যই অনুমোদনবিহীন। তো আমাদের কি করতে হবে? 1 বছরটা এখানে খরচ হিসেবে রাখতে হবে এবং 4 বছরটা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন আকারে দেখাইতে হবে। তাহলে এটা কিভাবে করব? 60,000 যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে 1 বছর হবে এবং 4 দিয়ে গুণ দিলে 4 বছরের বিলম্বিত বিজ্ঞাপন আমরা খুব সহজেই পেলাম 48,000 টাকা। এরপর যদি দেখি যে ক নাম্বারে বলছে যে আয়কর আইন অনুযায়ী অনুমোদনযোগ্য অবচয় 75,000 টাকা। মানে আপনার 75,000 টাকার অবচয় দেখানোর অনুমোদন ছিল কিন্তু আপনি দেখাইছেন কত? আপনি দেখাইছেন 1,25,000, যেটা অবশ্যই ঠিক কাজ না। এজন্য আমাদের কি করতে হবে? যেটা বেশি দেখাইছেন সেটা আবার নতুন করে যোগ করতে হবে। তো 1,25,000 মাইনাস 75,000 দিলে 50,000 টাকার আপনি অনুমোদন ছিল না, তারপর আপনি দেখাই দিয়েছেন। এরপর যদি আমরা দেখি যে আ সাধারণ খরচের মধ্যে প্রাথমিক খরচ একটি আ মূলধন জাতীয় ব্যয়, যেটা আপনি এখানে খরচ হিসেবে দেখাই দিয়েছেন, যেটা অবশ্যই ঠিক না। কত টাকা? 80,000 টাকা। কার ভিতরে অন্তর্ভুক্ত ছিল? সাধারণ খরচ, যে 2,10,000 দেখাইছেন এটার ভিতরে প্রাথমিক খরচ আ উম অন্তর্ভুক্ত আছে। তো এই টাকাটা আমাদের এখানে দেখাইতে হবে। তাহলে প্রাথমিক খরচ কত টাকা? 80,000 টাকা। তাহলে আমরা সবগুলাকে যদি যোগ করি 2,38,000 হয় এবং 6 লাখের সাথে যদি 2,38,000 যোগ করি তাহলে 8,38,000 হয়। এখন আমাদের কি করতে হবে? এখান থেকে অব্যবসায়ী আয় বাদ দিতে হবে। অব্যবসায়ী বলতে কি বোঝায়? অব্যবসায়ী হচ্ছে আপনি প্রতিষ্ঠান যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করেন, এই উদ্দেশ্য ব্যতীত আপনার যদি অন্য কোনো আয় থাকে, মানে ব্যবসা, এই ব্যবসায়ের সাথে মানে আপনি যে অঙ্কটা করেছেন এই ব্যবসায়ের সাথে রিলেটেড না, এটাই আসলে অব্যবসায়ী আয়। চলেন আমরা এইগুলাকে এখন কি করব? বাদ দিব। তাহলে সরকারি সিকিউরিটি সুদ, এটা সরকারি সিকিউরিটি আপনি বিনিয়োগ করেছেন যেটা ব্যবসার সাথে রিলেটেড না। তাহলে সরকারি সিকিউরিটির সুদ কত? 1,20,000 টাকা। তাহলে আমরা দেখালাম সরকারি সিকিউরিটির সুদ 1,20,000। এরপর শেয়ার অধিহার। শেয়ার অধিহার আসলে একটা দায় কিন্তু আপনি কি করেছেন? এটা আয় হিসাবে দেখাইছেন, যেটার অবশ্যই অনুমোদনযোগ্য না।
তো আমরা শেয়ার অধিহার 60,000 টাকা দেখাই দিলাম। এরপর লভ্যাংশ কত? 2 লাখ টাকা। তাহলে আমরা লভ্যাংশ দেখাইলাম। এটা অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করে আপনার লাভ হয়েছে। লভ্যাংশ 2 লাখ টাকা। এরপর আরম্ভপত্র বিক্রয়জনিত আয়। এটা আমরা অনেকবার আলোচনা করেছি। তারপরে যদি আপনারা সুবিধার্থে বলে দিই, আরম্ভপত্র বিক্রয়জনিত লাভ এটা কি মুনাফা জাতীয় আয় নাকি মূলধন জাতীয় আয়? কিন্তু আপনার এখানে কিন্তু কিচ্ছু বলে নাই যে আরম্ভপত্র বিক্রয়জনিত আয়। আপনি পুরো অঙ্ক পড়বেন, কোথাও পাবেন না যে এটা কি মুনাফা জাতীয় আয় নাকি মূলধন জাতীয় আয়। যদি আপনি মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করেন, তাহলে এখানে আপনি দেখাই দিবেন। আর যদি মূলধন জাতীয় আয় হিসেবে বিবেচনা করেন, তাহলে এখানে দেখাইতে পারবেন না। তো আমরা যদি এটা সম্পর্কে আমি আবারও বিস্তারিত বলতেছি, যেহেতু এখানে কিছু বলে নাই। তো আমরা ধরে নিব যে এইটা একটি মুনাফা জাতীয় আয়। যদি মূলধন জাতীয় আয় আমরা বিবেচনা করি, তাহলে এটা এখানে নিতে হবে। আর যদি মুনাফা জাতীয় আয় বিবেচনা করেন, তাহলে এখানে নেওয়া যাবে না। তো আমরা ধরে নিয়েছি যে এটা মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় আয় হিসেবে বিবেচনা করার কারণে আমরা এটা এখানে দেখাবো। যদি আমরা মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করি, তাহলে সেটা ব্যবসায়িক আয় হয়ে যাবে। তাহলে ব্যবসায়িক আয় তো আমরা এখানে দেখাবো না। তো আমরা ধরে নিলাম এটা মূলধন জাতীয় আয়। এই জন্য আমরা এখানে দেখাই দিছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। নাহলে পিছনের ক্লাসগুলো দেখবেন, অবশ্যই আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর তো বিক্রয়জনিত আয় কত? 60,000 টাকা। তাহলে আমরা দেখাইলাম এখানে 60,000 টাকা। এরপর যদি আমরা যোগ করি, 8,38,000 থেকে যদি বাদ অবশ্যই আয় 4,40,000, এইগুলোকে যোগ করলে 4,40,000 হয়। তাহলে বাদ দেওয়ার পর আমাদের আসলে ব্যবসায়ী হতে আয় আসে। এরপর আমাদের কি করতে হবে? যোগ অব্যবসায়ী আয়সমূহ। এখন অব্যবসায়ী আয় একবার যোগ করতেছি, একবার বাদ দিতেছি। এটা বিগত ক্লাসগুলোতে অনেক আলোচনা করেছি। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা, আমি আবার আলোচনা করে দিচ্ছি। কারণ এই একবার যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের আসলে ব্যবসায়ী হতে আয় এটা নির্ণয় হয়। আর ব্যবসায়ী হতে আয় নির্ণয় করার জন্যই হচ্ছে আমাদের অব্যবসায়ী আয়গুলোকে বাদ দিতে হয়। এবং মোট আয় নির্ণয় করতে হলে অবশ্যই এগুলোকে আবার যোগ করতে হয়। কিন্তু যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? মোটাঙ্কিতকরণ করতে হয়। তাহলে সরকারি সিকিউরিটির সুদ আছে কত? 1,20,000 টাকা। এটাকে মোটাঙ্কিতকরণ করবো কয় পার্সেন্ট? 5%। উপরে 100, নিচে 95 দিলে মোটাঙ্কিতকরণ হয়ে যাবে। তাহলে 1,26,316। লভ্যাংশ ছিল 2 লাখ। এটা লভ্যাংশ সর্বদা মনে রাখবেন, এটা 20% মোটাঙ্কিতকরণ করতে হয়। এটা প্রথম ক্লাসে আলোচনা করা আছে। তো 2 লাখকে যদি 100 দ্বারা ভাগ দিই এবং 100 দ্বারা গুণ দিয়ে 80 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের মোটাঙ্কিতকরণ হয়ে যায়। এবং এখানে শেয়ার অধিহার আছে, এটা আমরা নিব না, কারণ এটি একটি দায়। এটা আমরা আয় হিসাবে দেখাইছিলাম, যেটা অনুমোদনযোগ্য ছিল না। এটার আমাদের দেখানোর প্রয়োজন নাই। তবে এরপর থাকে আয়বর্ত বিক্রয়জনিত লাভ, যেটা মূলধন জাতীয় হিসেবে আমরা বিবেচনা করেছি। তাহলে আমরা আয়বর্ত বিক্রয়জনিত লাভ 60,000 টাকা আমরা নিলাম। তাহলে এইগুলোকে যোগ করলে 4,36,316 হয়। তাহলে আমাদের মোট আয় নির্ণয় করা হলো কত? 8,34,316। তাহলে আমাদের যে দুইটা রিকোয়ারমেন্ট ছিল, যে একটা মোট আয় নির্ণয় করতে বলো এবং একটা কর দায় নির্ণয় করতে বললো, আমরা মোট আয়টা এখান থেকে নির্ণয় করতে পারছি। এখন আমরা কর দায় নির্ণয় করব। কর দায় নির্ণয় করার মাধ্যমে এই অঙ্কটা আমরা শেষ করব। চলেন আমরা কর দায় নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে যেভাবে একটা কর দায়ের ছক দেওয়া আছে, আপনারা এইভাবে একটা কর দায়ের ছক কাটবেন। তো প্রথমে আমরা নিব হচ্ছে ব্যবসায়ী হতে আয়ের উপর 22.5%। তাহলে ব্যবসা হতে আয় আমাদের ছিল কত? এই যে ব্যবসা হতে আয় পেয়েছি আমরা 3,98,000 টাকা। তাহলে ব্যবসা হতে আয়ের উপর 22.5% কেন যাবে? কারণ আমরা দেখেছি যে মেঘনা কোম্পানি লিমিটেডের মোট মূলধনের 10% কম শেয়ার আইপিও এর মাধ্যমে হস্তান্তর করে। তাহলে এইটা নিয়ে আমরা আগেও বলেছি যে 10% এর উপরে গেলে হচ্ছে 20% নিতে হয়, এবং 10% এর যদি নিচে হয়, তাহলে 22.5% নিতে হয়। এটা বিস্তারিত প্রথম ক্লাসে অনেকবার আলোচনা করা হয়েছে। তারপর আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি যে আমাদের এই আইপিও এর মাধ্যমে হস্তান্তর যদি 10% এর উপরে হয়, তাহলে কি করব? আমরা এখানে 20% দেখাবো। আর যদি 10% এর নিচে হয়, তাহলে আমরা কি করব? এটা 22.5% দেখাবো। তাহলে আমরা ব্যবসা হতে আয় ছিল আমাদের 3,98,000, এটার উপর 22.5% নিলে হয় 89,550। এখানে একটি প্রিন্টিং এ সমস্যা আছে। আমি টাকাগুলো বলে দিচ্ছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আমি যা বলবো সেটার সাথে ম্যাচ করে লিখবেন। তাহলে 89,550, মানে 89,550। এরপর মূলধনী লাভ হতে আয়, কারণ এই মূলধনী লাভটা কোথা থেকে আসলো? কারণ আমরা এইমাত্র বিস্তারিত আলোচনা করেছি যে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটাকে আমরা মুনাফা জাতীয় আয় বিবেচনা করিনি, এটা আমরা মূলধন জাতীয় আয় বিবেচনা করেছি। মুনাফা জাতীয় আয় বিবেচনা করলে এটা আমাদের এখানে লেখাই লাগতো না। যেহেতু আমরা মূলধন জাতীয় আয় বিবেচনা করেছি, সেটা আমাদের পর্দায় দেখাইতে হবে।
তাহলে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ কত ছিল? ৬০,০০০ টাকা। এটা নিতে হবে কত পার্সেন্ট? ১৫%। এটা খেয়াল রাখবেন। যেটা এখানে 22.৫%, কিন্তু আসবাবপত্র মূলধনী লাভ খাতে আয় হচ্ছে এটা কত? 15%। তাহলে আমরা যদি দেখি যে 15% যদি আমরা নেই, তাহলে আমাদের হয় কত? ৯,০০০ টাকা। এরপর আর্থিক পরিসম্পদ হতে আয়ের উপর নিয়মিত কর দেয় কত? লভ্যাংশ। লভ্যাংশ মোটাকৃতিকরণ যেটা করবেন সেটাই আসলে হয় আহ, আহ, লভ্যাংশ কত? 20%। খেয়াল করবেন এটা, কারণ অনেকে 22.৫% এখানে দিয়ে লভ্যাংশের উপরও 22.৫%ই দিয়ে দেয়, কিন্তু না, লভ্যাংশের উপর আমাদের কত যাবে? 20% যাবে। তো 2.5 লাখের 20% হচ্ছে কত? 50,০০০ টাকা। এরপর সরকারি সিকিউরিটি সুদ খাতের আয় 22.৫%। এটা আসলে 22%। এইখানে আপনি যেটা নেবেন, এখানে ব্যবসা হতে আয়ের উপর আপনি যেটা নেবেন, সরকারি সিকিউরিটি সুদের উপর সেইটি একই জিনিস নেবেন, কিন্তু লভ্যাংশের উপর কিন্তু খেয়াল রাখবেন এটা 20%। তো আমরা যদি দেখি যে এটা 22.৫%, ১,২৬,০০০-এর 22% যদি দিই, আমাদের ২৮,৪২১ আসে। তো আর্থিক পরিসম্পদ থেকে মোট আয় মানে যদি আমরা এই দুইটাকে যোগ করি, এই দুইটাকে যোগ করলে হয় হচ্ছে ৩,৭৬,৩১৬, এবং এই দুইটাকে যোগ করলে হয় ৭৮,৪২১। এখন এটা করলাম আমরা ক নাম্বার। এখন আমরা খ নাম্বার লিখব, যে ধারা ১৬৩ এর ধারার আর্থিক পরিসম্পদ আয়ের উপর ন্যূনতম কর। ন্যূনতম করটা কত? আহ, আপনারা দেখেছেন এখানে আমরা নিয়েছি 2,50,০০০, আগে ছিল কত? 2 লাখ। তাহলে এখানে 50,০০০, এখানে 1,20,০০০, আর এখানে কত? 6,০০০। 6,৩১৬। তাহলে 1,26,৩১৬ থেকে যদি 1,20,০০০ বাদ দেন, 6,316 হয়, এবং নিচে নিলাম হচ্ছে কত? 50,০০০। তাহলে 50,০০০ আর 6,316, 56,316। আপনারা এখানে লিখে সরাসরি এখানে বসাই দিতে পারেন কত? 56,316। আবার যদি এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখাইতে পারেন। দুইভাবেই দেখানো যায়, একটা মাইনাস করে দেখানো যায়, আবার এখানে দেখানো যায়। 2,50,০০০ উপরে 20%, এবং 1,26,316 উপরে 5%। দুইটাকে যোগ করবেন, কারণ এটা 20% মোটাঙ্কিতকরণ করা হয়েছিল, এই জন্য আমরা 20% দিয়েছি। এবং এই সরকারি সিকিউরিটির সুদটা হচ্ছে 5% মোটাঙ্কিতকরণ করা হয়েছিল, এই জন্য আমরা 5% দিয়েছি। যেভাবে করেন দুইটার একই রেজাল্ট আসবে। তাহলে আমাদের ৭৮,৪২১ এবং ৫৬,৩১৬। এবার আমরা লিখবো ক, খ এর মধ্যে যেটি অধিক। তাহলে অধিক হচ্ছে ৭৮,৪২১, তাহলে আমরা ৭৮,৪২১ই নিলাম। এটা আমাদের কি হলো? মোট কর দায় নির্ণয় হলো। এই যে যে উপরের সাথে যদি আমরা সবগুলাকে যোগ করি, তাহলে ১,৭৬,৯৭১ যেটা এসেছে, এটা হচ্ছে আমাদের মোট কর দায়। এটা থেকে আমরা কি করব? উচ্ছে কর কর্তন বাদ দেব। উচ্ছে কর কর্তন কিভাবে? এই যে যে উচ্ছে কর কর্তন কেটেছি, মানে এই দুইটাকে মাইনাস করে। তাহলে লভ্যাংশ ২ লাখ থেকে ২,৫০,০০০ থেকে ২ লাখ মাইনাস দিই, তাহলে ২,৫০,০০০ থেকে ২ লাখ মাইনাস দিলে হয় ৫০,০০০। আবার যদি আমরা সরকারি সিকিউরিটি সুদ দেখি, যে 1,26,316 থেকে 1,20,০০০ যদি বাদ দিই, তাহলে হয় ৬,৩১৬। তাহলে দুইটাকে যোগ করলে ৫৬,৩১৬ হয়। এখন ১,৭৬,৯৭১ থেকে যদি আমরা ৫৬,৩১৬ বাদ দিই, তাহলে ১,২০,৬৫৫। এটিই হচ্ছে আমাদের নিট প্রদেয় কর, যেটা আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টে করতে বলেছিল, যে কর দায় নির্ণয় করো। তো এর মাধ্যমে আমরা আসলে মোট আয় এবং কর দায় নির্ণয় করলাম। এরপর আপনারা টিকা লিখে দেবেন। টিকা বিগত ক্লাসগুলোতে অনেকবার আলোচনা করেছি যে টিকা কিভাবে লিখতে হয়। তারপরে এখানে যেভাবে লেখা আছে এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। এই যে যতগুলো লেখা আছে, ৫-৬টা টিকা লেখার চেষ্টা করবেন। তো এই ছিল আসলে অঙ্কের সমাধান। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।